প্রথমেই বোঝা দরকার যে আমরা আজকে যে আলোচনা করতে বসেছি তা মূলত আমাদের গ্রামীণ মানুষের স্বার্থে, যারা আমাদের সারা রাজ্যব্যাপী এবং রাজ্যের বাইরেও আমাদের শ্রোতা, যে গ্রাম উন্নয়ন এবং কৃষি এই যে মুখ্য দুটো দিক, সেক্ষেত্রে কি প্রতিফলন রয়েছে এবারের আর্থিক বছরের বাজেটে। প্রথমেই বোঝার দরকার সকলে, বিষয়টা এত খটোমটো আমাদের গ্রামীণ মানুষজন সকলে হয়তো সেভাবে জানেন না, বোঝেন না। আমরা একটুই আলোচনার মধ্য দিয়ে ওনাদের বোঝানোর চেষ্টা করব যে বাজেট কি। একটু যদি বলেন প্রফেসর নন্দী, আর কেন করা হয় অবশ্যই। বাজেট এই শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ। আমাদের গ্রামের সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমি একটু অন্যভাবে বলছি। আমাদের প্রতিটি পরিবারে যেরকম আমাদের কত আয় হচ্ছে, কত ব্যয় হচ্ছে, সেই বিষয়টা যেমন আমরা অনেকে হিসাব নিকাশ করি, অনেকে হিসাব নিকাশ করতে পারি না, কিন্তু সরকারি ক্ষেত্রে এটাকে সাধারণভাবে বলা হয় যে বাজেট, অর্থাৎ আয় ব্যয়ের হিসাব। একটা নির্দিষ্ট অর্থবর্ষে অর্থাৎ 25 এবং 26 সাল, সেই 25 এবং 26 সালের অর্থবর্ষে কোন কোন খাত থেকে কিরকম আয় হবে এবং কোন কোন খাতে কি ধরনের ব্যয় হবে, এবং তার সাথে আয়ের যে পরিকল্পনা এবং ব্যয়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে হচ্ছে গিয়ে বাজেট তৈরি হয়। এবং আমাদের সেই বাজেট আমাদের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে পাশ হয়, তারপরই সেটাকে রূপায়িত হওয়ার পরিকল্পনা সরকার গ্রহণ করেন। এ বিষয়ে কোন কোন জায়গাগুলোতে মূলত এবার গুরুত্ব দেওয়া হয়েছে? বর্তমান অর্থবর্ষে বাজেটে যে বিন্যাস, সেই বিন্যাসটা এর আগের থেকেও একটু গোছালো করা হয়েছে, এবং বাজেটের 4টে দিক, এবং সেই 4টে দিককে 4টি ইঞ্জিনের কথা বলেছে। উন্নয়নের 4টি ইঞ্জিন, সেই 4টি ইঞ্জিনের মধ্যে প্রথম পড়ছে কৃষি, দ্বিতীয় পড়ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাণিজ্য, তৃতীয় হচ্ছে কি বিনিয়োগ, এবং চতুর্থ হচ্ছে গিয়ে বৈদেশিক বাণিজ্য, অর্থাৎ মূলত বিদেশে রপ্তানি করার বিষয়টি। আমি একটু যাব প্রফেসর বাগের কাছে। আপনি যদি একটু বলেন যে কৃষি ও গ্রাম উন্নয়নের কথা যদি বলি, তাহলে গ্রামীণ জনতার কাছে বিষয়টা খুবই উপাদেয় হবে। আর দুটো এমন ভাবে সম্পৃক্ত, বাজেটে কি পরিকল্পনা রাখা হয়েছে? না, এই প্রফেসর নন্দী যেটা বললেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই 4টে ইঞ্জিন নিয়ে অর্থমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। এখন দেখুন, উৎপাদন, দেশের আভ্যন্তরীণ উৎপাদন অর্থ তৈরি করে, এবং সেই উৎপাদনই মানুষের এম্পাওয়ারমেন্ট মানে সশক্তিকরণ যেটা বলেন আপনারা, সেটা করে আজকের দিনে বলা হয় ক্ষমতায়। হ্যাঁ, একদম সোজা কথায় আমার হাতে কত টাকা আসবে, প্রত্যেক মানুষ তারা প্রত্যেকে তাদের উৎপাদনশীলতা যদি বাড়তে থাকে তাহলে তাদের হাতে টাকাও বাড়বে, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি পার ক্যাপিটা ইনকাম। এই ইনকামটা বাড়তে থাকলে তাদের এক্সপেন্ডিচার মানে তাদের খরচ করার ব্যাপার এবং তাদের জীবনযাত্রার মান দুটোই উন্নত হবে। এবারে সেই দিকে লক্ষ্য রেখে এই 4টে সেক্টর মানে 4টে বিন্যাসেই কিন্তু বেশ কিছু নতুন প্রকল্প কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রী জানিয়েছেন। হ্যাঁ, বেশ কিছু জায়গায় তারা জোর দিয়েছেন, সেগুলো একটা একটা করে ভাবা যেতে পারে। আসবো একে একে, তার আগে একটু বুঝে নিতে চাইবো আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। যাব ডক্টর নন্দীর কাছে। আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে বাজেট এবারে যা আমরা পেলাম, আগের বাজেটের সাথে তার পার্থক্য কি, বা কি ধরনের ইম্প্রোভাইজ মানে উন্নয়নমূলক জিনিস পাওয়া হয়েছে এবারের বাজেটে আর এর আগের বাজেটে? বাজেট সাধারণত একটা চিরাচরিত হিসাবের খাতা। সেই হিসাবের খাতা এর আগের বছরে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় এবং যে পরিমাণ সেই অর্থের খরচ হয়, সেইটা যেমন থাকে, সেই খরচের বিষয়টাকে দেখে নিয়ে পরবর্তী সময়ের বাজেট তৈরি করা হয়। আর এই বাজেট তৈরি করতে গিয়ে প্রতি বছরই যে আমাদের কোন কোন জায়গায় কি কি বিষয়ে ঘাটতি রয়েছে সেই বিষয়টাকে উল্লেখ করা হয় এবং সেটাকে নিয়ে পরিকল্পনা করা হয়। এবারের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেমন এর আগে যেরকম ছিল আর কি, অনেক আগেতেই আমাদের দেশে ছিল ইন্টিগ্রেটেড গ্রামীণ
উন্নয়ন প্রকল্প, মানে যেটা হচ্ছে সুসংহত গ্রাম সুসংহত উন্নয়ন। গ্রাম উন্নয়ন প্রকল্প যেগুলো ছিল আর কি, সেগুলো থেকে আমাদের অভিজ্ঞতা লাভ করে এবারে আবার নতুন করে যে নতুন 100টা জেলা ঠিক করা হবে, সেই 100টা জেলা অর্থাৎ যে জেলাগুলো একটু তুলনামূলকভাবে পিছিয়ে আছে সেই জেলাগুলোকে যাতে গ্রামীণ ব্যবস্থাপনায় আরো বেশি উন্নত হতে পারে, কৃষি আরো বেশি উন্নত হতে পারে, গ্রামে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প আরো বেশি করে এগিয়ে যেতে পারে, সেই বিষয়টাকে উল্লেখ করা হয়েছে। আর এই জেলাগুলোর কথা যে আপনি বলছেন, এটা সারা দেশের মধ্যে 100টি জেলার কথা বেছে নেওয়া হচ্ছে কি, যেটাকে আমরা বলছি যে সম্ভাবনাময় বা এসপিরেশনাল ডিস্ট্রিক্ট। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের যে ধারণা অর্থাৎ সম্ভাবনাময় জেলা, এই যে ধারণাটা, এই ধারণাটা আমাদের অনেক আগিয়ে এসছে, এটা পুরোপুরি নতুন নয়, কিন্তু এইটাকে ধরে নিয়ে এগিয়ে যাওয়া, আমরা অনেক সময় অনেক কাজ করি, কিন্তু কাজ করতে গিয়ে আমাদের সব থেকে বেশি সময় যেটা ব্যয় হয়ে যায় যে কোনখান থেকে আরম্ভ করব। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গিয়ে একেবারে বেঁধে দেয়া আছে যে প্রথম থেকেই যে আমরা ওই 100টা জেলাকে প্রথম পদক্ষেপ হিসাবে নতুন যে স্কিমগুলো রয়েছে, যেমন ধনধান্যে এইটা নাম দেওয়া হয়েছে, এই স্কিমটাকে বেছে নিয়ে, এইটাকে 100টা জেলাকে বেছে নিয়ে তার অগ্রগতি, সেই অগ্রগতির ক্ষেত্রে কৃষির জীবন হচ্ছে কি, কৃষির সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো বিষয়, বীজ এবং জল, এই দুটো বিষয়কে আবার নতুন করে ছিল প্রকল্পে রাখা হয়েছে। এবারে একটু জানতে চাইবো যে কথাটা প্রফেসর বাগ আপনি বলছিলেন যে কিছু প্রকল্পের কথা, তো প্রতি বছরই তো নতুন কিছু প্রকল্প আসে, এবারে ঠিক কোনগুলো এর ওপর জোর দেওয়া হয়? হ্যাঁ, আমি একটা জিনিস দিয়ে একটু শুরু করি, সেটা হচ্ছে বাজেট বরাদ্দ যেরকম পুরনো খাতাপত্রের হিসেবে ব্যয় বরাদ্দ কমানো বাড়ানো থাকে, তেমনি আবার জিরো বেস বাজেটেই থাকে, যেটা কোনো কালেই ছিল না। সেরকম কিছু জায়গায় কিন্তু এবারে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছেন। আমি বলছি যেমন ওই ধনধান্য যোজনা যেটা, সেইটা এই যে নতুন করে আবার শুরু হলো, এতে প্রায় 1.7 কোটি ফার্মার তাদের আউটপুট এনহ্যান্সমেন্ট অর্থাৎ প্রোডাক্ট উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আলাদা করে ব্যয় বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, এটা ভালো দিক, এটা ভীষণ ভালো দিক। তারপরে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাল শস্য। ডাল শস্য আমরা কিন্তু অধিকাংশ ডাল শস্যই বাইরে থেকে দেশে নিয়ে আসি, বিদেশি জিনিস, যার ফলে কি হয় যে আমাদের কিন্তু মুদ্রা, দেশীয় মুদ্রা বাইরে চলে যায়। ঠিক। এবারে একটা নতুন ভাবনা চিন্তা, এটা কিন্তু স্বাধীনতার পরে একদমই নতুন, শুধুমাত্র ডাল শস্যের উপর আত্মনির্ভরতা বলে একটা প্রকল্প নিয়েছেন কেন্দ্রীয় সরকার, যাতে নাকি ডাল উৎপাদন নিয়ে আমরা স্বনির্ভর হতে পারি। এতদিন ধরে আমরা খালি চাল এবং সিরিয়ালস মানে শস্য যেগুলো আমাদের রোজকার খাওয়া দাওয়ার, সেগুলোর উপর জোর দেওয়া হয়েছিল। এই প্রথম ডালের উপর আলাদা করে কোনো প্রকল্প কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিলেন এবং তার জন্য বাজেট বরাদ্দ করেছেন। আরেকটা খুব ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে কিষাণ ক্রেডিট কার্ড স্কিম যেটা ছিল, সেই কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের ছিল 3 লাখ পর্যন্ত সীমা, সেটাকে কিন্তু বাড়িয়ে 5 লাখ পর্যন্ত করা হয়েছে। এতে কৃষক ভাইদের সুবিধা হবে এবং এটা খুব সহজ শর্তে পাওয়া যায়, এর জন্য এত কিছু সমস্যা করতে হয় না। স্যার আরেকটা কথা বললেন প্রফেসর নন্দী, হাই ইল্ডিং সিডস, উচ্চ ফলনশীল বীজ, বীজ আর জল, হাই ইল্ডিং সিড, এটাও একটা নতুন ইনিশিয়েটিভ, একটা নতুন উদ্যোগ কেন্দ্রীয় সরকারের, শুধুমাত্র উচ্চ ফলনশীল বীজের জন্য। এই এবং আমাদের ক্রমাগত কিন্তু চাষ জমি কমছে আমাদের দেশে, শ্রিঙ্কিং ফার্মল্যান্ড বলা হচ্ছে, এবং যেগুলো অ্যারিড জোন, মরু অঞ্চল, সেই সব জায়গায় উচ্চ ফলনশীল বীজ উৎপাদন কিভাবে করা যেতে পারে সেটার জন্য আলাদা করে ব্যয় বরাদ্দ করা হয়েছে। আরেকটা সাংঘাতিক ভালো কাজ হলো এই বাজেটে, অর্থমন্ত্রী আমাদের বিশেষ করে যারা গ্রামীণ ফল ফুল চাষ করছেন তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম ফর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, হর্টিকালচার অ্যান্ড ফ্লোরিকালচার, সানরাইজ ইন্ডাস্ট্রি বলি আমরা, তাই তো? হ্যাঁ স্যার, ফল এবং ফুলের আলাদা করে ব্যয় বরাদ্দ কোনো কালেই ছিল না বাজেটে, মানে আমাদের চিরাচরিত বাজেট সিস্টেমের মধ্যে এটাকে কখনো ভাবা হয়নি, এবারে কিন্তু আলাদা করে ব্যয় বরাদ্দ। যাবো প্রফেসর নন্দীর কাছে। প্রফেসর নন্দী, এই বিষয়কে আপনি কি কোনো সংযোজন করতে চাইছেন? কৃষির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি বীজ। আমরা যদি গ্রামে গঞ্জে ঘুরি, যারা গ্রামে গঞ্জে যারা মানুষ রয়েছে, আমাদের গ্রামীণ বন্ধুরা যারা রয়েছেন, তাদের কাছে আমাদের কাছে দুটো জিনিস দাবি করেন তারা।
প্রথম বিষয় হচ্ছে গিয়ে উন্নত মানের বীজটা কোথা থেকে পাবো, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে উৎপাদিত ফসল কোথায় বিক্রি করব। কারণ মাঝে মাঝে উৎপাদনশীলতা অনেক বেশি হয়ে গেলেও কিন্তু কৃষকরা যেটা হচ্ছে গিয়ে বাজারে বিক্রি করতে না পারার জন্য ব্যাপক অসুবিধার মধ্যে পড়েন আর কি। সেই জন্য বাজার ব্যবস্থা যেমন সংস্কার এর আগে কিছু পরিকল্পনা হয়েছিল, এবারের বাজেটে সরকারি উদ্যোগ ছাড়াও ব্যক্তিগত উদ্যোগ, সেই ব্যক্তিগত উদ্যোগকে কিছুটা প্রমোট করা হয়েছে। তার কারণ হচ্ছে কি, এই যে মিস্টার বাগ যেটা বললেন, এই যে ফুল এবং মানে ফলের কথা, এই সমস্ত বিষয়গুলোকে মূলত আমরা বলি কৃষি, একটা হচ্ছে কি কৃষির উৎপাদন, আর সেই উৎপাদনের সাথে মূল্য যোগ করে অর্থাৎ প্রসেসিং যে সিস্টেম, অর্থাৎ সেটাকে আমরা কিভাবে আমরা আরো মানে সাধারণ মানুষ যেটাকে চায়, অর্থাৎ বাজারে যেটা চাহিদা, সেই চাহিদা অনুযায়ী অর্থাৎ ভোক্তার চাহিদা অনুযায়ী কিভাবে আমরা হাতে হাজির করতে পারবো। তা এই ভোক্তার চাহিদা অনুযায়ী হাজির করতে গেলে যে বিষয়টা থাকে সেটা তো পোস্ট হারভেস্ট, অর্থাৎ ফসল তুলে নেওয়ার পর তার সাথে মানুষ যেভাবে খায়, অর্থাৎ যেমন ধরুন ধান তো আমরা আস্তে চিবিয়ে খাই না, আমরা ধানটাকে চাল হয় তাহলে একটা প্রসেস করা হয়, হাস্কিং মিল এটা ওটা, এবং সেটাকে প্রসেস করা হয়। ফলের ক্ষেত্রে আমরা অনেক ফল হচ্ছে আমরা প্রত্যক্ষভাবে খাই, এবং অনেক ফল যেমন হচ্ছে যদি হচ্ছে কি আমাদের যে আম যে জায়গাগুলোতে হয়, অনেক সময় ঝড়ে টরে কাঁচা আম পড়েও যায়, যে পরিমাণ আম ধরে সেই পরিমাণ আমকে অনেক সময় করা যায় না। এবার সেইটাকে যদি আমরা আম থেকে অন্যান্য যে আম জাত দ্রব্য তৈরি করতে পারি, যেটাকে সাধারণত বলা হয় পোস্ট হারভেস্ট টেকনোলজি, সেই বিষয়টার উপর যেমন জোর পড়েছে, এই বিষয়টা আবার গ্রামীণ যুবদেরকে দিয়ে যাতে সরকারি ব্যবস্থাপনা থেকে লোন নিয়ে এইটা যাতে ওই MSME যেটা হচ্ছে কি ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাণিজ্য, এই বাণিজ্যের উপরে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, মানে যাতে করে কর্মসংস্থানের সুযোগ ঘটে। এই প্রসঙ্গে একটু বলতে চাইবো প্রফেসর বাগ এবং প্রফেসর নন্দী, এবারের বাজেটে বিশেষভাবে আমরা যা গুরুত্ব সাধারণত দিই না জলজ ফসল, মাখানা বলা হয়েছে, একটা মাখানা বোর্ড গড়া, যেমন কি টি বোর্ড, কোকোনাট বোর্ড, অন্যান্য স্পাইসেস বোর্ড, দিস বোর্ড দ্যাট বোর্ড, যেগুলো এগ্রিকালচার রিলেটেড। মাখানা বোর্ড একটু যদি বলেন। হ্যাঁ, মাখানাটা বিশেষ করে আমরা যদি মানে পশ্চিমবঙ্গের কথা ভাবি, তাহলে মাখানাটা খুব কম জায়গায় উৎপাদন হয়, এবং মাখানাটা অনেকেই আমরা জানি না মাখানাটা খায় না কি করে, কিন্তু মাখানাটা সাধারণত মাখানা থেকে একটা খই তৈরি করা হয়, সেটার পদ্ধতি খুব সহজ, চাষবাসও খুব সহজ। আমাদের যে জলা জায়গা যেগুলো রয়েছে, এবং আমরা যদি গ্রামে গঞ্জে যদি ঘুরে বেড়াই, তাহলে দেখবো অনেক পুকুর ভরাট করা যাবে না। এবারে মাখানাকে কেন্দ্র করে হচ্ছে একটা বোর্ড তৈরি হয়েছে। আমার বিশ্বাস যে এই বোর্ডটা কিন্তু মাখানা চাষটাকে অনেক বেশি উৎসাহিত করবে, এবং সঙ্গে সঙ্গে যে জলজ যে বিষয়টা রয়েছে, যে পুকুরগুলো রয়েছে, সেই পুকুরগুলোকে অনেক পুকুরগুলো থেকে আমরা মাছ চাষ এবং তার সাথে মাখানা চাষ, এই মাখানা চাষের উপরেও আমরা জোর দিতে পারি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু জল সংরক্ষণ করার উপর একটা পরোক্ষভাবে জোর, জলকে ব্যবহার করা, দেওয়া হয়েছে, এবং জলাশয়গুলোকে জলের যে জলাজমিগুলো যাতে সুন্দরভাবে ব্যবহার হতে পারে, বিশেষত এই বোর্ডটা করা হচ্ছে তো বিহারে। তাহলে আমরা কিন্তু ভাবতেই পারি, কৃষক বন্ধুরা যারা আজকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আমাদের এখানেও প্রচুর মাখানা বিভিন্ন দিকে হয়ে থাকে, পূর্ব ভারত কিন্তু উপকৃত হবে। আমি ডক্টর বাগের কাছে জানতে চাই, আপনি যদি একটু বলেন আমাদের যে গ্রামীণ উন্নয়নের কথা বা কৃষি উন্নয়নের কথা যে আমরা ভাবছি, আমাদের দেশ তো আয়তনে বিশাল, তো কি কি সুবিধা। এই খাদ্য প্রক্রিয়াকরণে যে অংশটা প্রফেসর নন্দী বললেন, এর সঙ্গে মাখানা বোর্ড ছাড়া আরেকটা সাংঘাতিক ভালো প্রপোজাল রয়েছে, প্রস্তাবনা রয়েছে বাজেটে, সেটা হচ্ছে ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন, যেটাতে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য কিন্তু আলাদা ব্যয় বরাদ্দ করেছেন কেন্দ্রীয় সরকার, এবং গ্রামীণ যুব মহিলা ফার্স্ট টাইম এন্টারপ্রেনিয়ার বলা হচ্ছে, যারা প্রথমে জীবনে কিছু উদ্যোগ করতে চাইছেন, এদের জন্য কিন্তু অনেকগুলো নতুন প্রকল্প এসছে, যাতে তারা সহজ শর্তে টাকা পেতে পারেন, এবং ক্রেডিট গ্যারান্টি দিচ্ছেন কেন্দ্রীয় সরকার, যাতে তারা এই খাদ্য প্রক্রিয়াকরণ করে
এবং এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রিজ করে নিজেদের কিন্তু আর্থিক এবং সামাজিক উন্নতি করতে পারেন। ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন শুধুমাত্র ফুড প্রসেসিংই নয়, ফুড ছাড়াও নন ফুড আর্টিকেলস, যেমন ধরুন আমি একটা মনে পড়ছে সনের দড়ি, এটা বাইরে এক্সপোর্ট হয়। এবারে সেটা অনেকদিন ধরে সেভাবে গুরুত্ব পায়নি, কিন্তু আজকে ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশনে এই সন্দড়ি ম্যানুফ্যাকচারার বা বাবুই ঘাসের ম্যানুফ্যাকচারিং, যেগুলো একটু অন্য রকম, যেগুলো আজকে এতদিন ধরে সেইভাবে গুরুত্ব পায়নি, সেগুলো কিন্তু আলাদা করে আবার নতুন করে গড়ে ওঠার একটা সম্ভাবনা দেখছি। একটু কি বলবেন না প্রফেসর নন্দী, ভূমিহীন কৃষকদের জন্য কি কোনো সুবিধা রয়েছে বাজেটে? সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গায় আমরা যদি ভূমিহীন কৃষক বলি, তাহলে গ্রামীণ যে হাউসহোল্ড মানে গ্রামীণ যে পরিবার আছে তার প্রায় 12% হচ্ছে কি ভূমিহীন কৃষক। তাদের কাছে জমি নেই, তারা মূলত কোথাও ক্ষেত মজুর বা অন্যান্য কাজ করে। এবং আমাদের দেশ বড় হওয়া, যেটা বলছিলেন যে আমাদের দেশ বড় হওয়ার জন্য এক একটা জায়গায় কৃষি ক্ষেত মজুরদের যে মানে পারিশ্রমিক, আমি পারিশ্রমিকই বলবো, যে ইংলিশে যেখানে ওয়েজ রেট বলা হয়, হ্যাঁ, সেই ওয়েজ রেটটা বেশ কিছু জায়গায় পূর্বাঞ্চলে খুবই কম। দু একটা রাজ্যে যেমন কেরলে যেরকম অনেক বেশি আর কি, প্রায় 900 টাকা 1000 টাকা। আমাদের রাজ্যে সেই জায়গায় আমাদের গোটা দেশে সেটাকে যদি দেখি 328 টাকা, এবং আমাদের রাজ্যে গড়ে যেটা পাওয়া যায় 325-26 টাকা। এই যে পূর্বাঞ্চলে এই রেটটা খুবই কম, এবং সেই জন্যই আমাদের এখান থেকে অনেক মানুষ, গ্রামেগঞ্জের মানুষ ঘরবাড়ি ছেড়ে দিয়ে অন্যান্য রাজ্যে যাচ্ছেন, এবং এটা একটা সমস্যা। এবং আপনারা অনেকেই জানেন যে করোনার সময় একটা বড় রকমের সমস্যা হয়েছিল, এবং সেই জন্য তারাও যাতে সহজ শর্তে ঋণ পেতে পারেন এবং এই ব্যবস্থাপনার সাথে যুক্ত হতে পারেন। এবং বিশেষ করে এবারে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে বলা হয়েছে, বিশেষ করে দুটো যে বিষয়কে টার্গেট করা হয়েছে, যে রুরাল ইউথ অর্থাৎ গ্রামীণ যুব এবং মহিলা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গায় বলা হচ্ছে যে 70% মহিলাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করা হবে। এইটা হচ্ছে একটা দিক, একটা বিষয় আছে। এবার এইটা টার্গেট, এবার এই টার্গেটের কতটা হবে সেটা নয় আমরা 1 বছর পরে মূল্যায়ন করব, কিন্তু টার্গেটটা এইটা রাখা আছে। এবং এই টার্গেট করতে গিয়েই কিন্তু আমাদের তৃতীয় ইউনিট, যে কথাটা আমি প্রথমে শুরুতে বলেছিলাম, যে এই ইনভেস্টমেন্ট যেটাকে বিনিয়োগ বলছি, এই বিনিয়োগে আমাদের করার ক্ষেত্রে সুবিধা। তবে এক্ষেত্রে কিষাণ কার্ডের কথা হচ্ছে গিয়ে ডক্টর বাগ বললেন, কিন্তু এই কিষাণ কার্ডের ক্ষেত্রে আমার গ্রামে গঞ্জে ঘুরে যাওয়া সমস্যা যে অনেকেরই কিষাণ কার্ড নেই। তারপর গ্রামের অনেক মানুষ আছে এই লোন নিতে ভয় পায়, অর্থাৎ যে ধার নেব কিভাবে শোধ করবো এই একটা অংশের ভয় পায়। এই যে ভয় পাওয়া, এই ভয় পাওয়া থেকে বেরোনোর যে রাস্তা, এই রাস্তা কিন্তু হয়তো আমাদেরকে একটু পরেই হচ্ছে গিয়ে ভাবতে হবে। তার কারণ অনেকের কিষাণ ক্রেডিট কার্ড করা নাই, কারণ যৌথ পরিবার ভেঙে ভেঙে হয়েছে, জমিগুলো ব্যক্তিগত মালিকানায় না যাওয়ার জন্য একটু সমস্যা হচ্ছে, কিন্তু কিষাণ কার্ডে কিছু সমস্যা হচ্ছে। এই সমস্যাটাকে কিভাবে ওভারকাম করা যায় অবশ্যই পরিকল্পনা যারা করছেন তারা ভাববেন। বেশ, আমরা এতক্ষণ বন্ধুরা শুনছিলাম যে কৃষি ক্ষেত্রে মূলত যে সমস্ত পরিকল্পনার কথা বলা হয়েছে। এবারে একটু যদি গ্রাম উন্নয়নের দিকে ফিরে তাকাই, আমি দু চারটে জিনিস একটু বলি, সেটা না বললে অসম্পূর্ণ থেকে যাবে। একটা হচ্ছে রুরাল প্রসপারিটি এন্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম, যাতে কেবলমাত্র গুরুত্ব দেওয়া হচ্ছে স্কিলিং, এগ্রিকালচার থ্রু স্কিলিং, ইনভেস্টমেন্ট এন্ড টেকনোলজি ইন্টিগ্রেশন, মানে দক্ষতা বাড়ানো, সমন্বয় এবং হচ্ছে ওই অর্থনৈতিক স্বনির্ভরতা। বেশ, এইগুলো তো রয়েছে। অর্থাৎ এবারের বাজেটে একটা জিনিস পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আমাদের যে গ্রাম রয়েছে, গ্রামের উন্নয়নের দিকে ভীষণভাবে নজর দেওয়া হয়েছে, কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং গ্রামীণ যুবক মহিলাদের তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সে কথাও বলা আছে।
এর বাইরে যদি আমরা গ্রাম উন্নয়নের দিকে তাকাই তাহলে শিক্ষা ও স্বাস্থ্যের কথা ভাবতে হয়, যা কিন্তু বাদ দেওয়া যায় না। এ বিষয়ে কি পরিকল্পনা নেওয়া হয়েছে? শিক্ষার ক্ষেত্রে স্কিলিং যেটা বললাম, আলাদা আলাদা ডিস্ট্রিক্ট গুলোকে আইডেন্টিফাই করে সেখানে সেখানে গ্রামীণ যুবদের নতুন করে ট্রেনিং দিয়ে তাদের ওই অবস্থায় রেখে, অর্থাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, যখনই মানুষ একটু উন্নতি করে বা করে তারা শহরমুখী হয়ে যায়। এই জায়গাটায় গুরুত্ব দিয়ে গ্রামে ওই অবস্থায় রেখে তাদের কি করে উন্নতি করা যায় তার জন্য একদম গ্রাসরুট লেভেলে যে জিনিসটা ভাবা হয়েছে সেটা হচ্ছে ওই অটল থিঙ্কিং ল্যাব, এবং এটার জন্য 50,000 স্কুলকে আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে নাকি একদম ছোটবেলা থেকে এরা ভাবনা চিন্তা করতে শেখে বিজ্ঞান ভিত্তিক, এবং পরবর্তীকালে এইটাকে প্রয়োগ করে তারা তাদের আপস্কিলিং অর্থাৎ নিজের দক্ষতা বাড়াতে পারে। স্বাস্থ্য সম্পর্কে কিছু একটু বলবেন প্রফেসর নন্দী? ওই স্কুল এডুকেশনে ডক্টর বাগ বললেন, এর সাথে আমি একটুখানি যোগ করছি, যেটা বলা হয়েছে যে গুড কোয়ালিটি স্কুল এডুকেশন, আর দ্বিতীয়ত স্বাস্থ্যের বিষয়ে যেটা হচ্ছে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার, অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন হচ্ছে একটা জাস্ট একটুখানি উদাহরণ দিচ্ছি, যে গিগ ওয়ার্কার্স, যারা গিগ ওয়ার্কার্স বলা হয়, যে যারা হচ্ছে এই যে বিভিন্ন কোম্পানিতে অর্ডার দিলে যে সমস্ত মালপত্র মানে বাড়িতে পৌঁছে দেন যারা, কারণ আমাদের তো সময় সংকট, তো শহর এবং গ্রামেতেও সময় সংকট এসে হাজির হয়েছে, তা সেখানে তাদের একটা স্বাস্থ্য বীমা প্রকল্প এবং তাদের রেজিস্ট্রেশন এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে একটা মানে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এর সাথে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে মিনিংফুল এমপ্লয়মেন্ট অর্থাৎ স্কিল লেবার অর্থাৎ স্কিলিং, যেটা হচ্ছে ডক্টর বাগ বলছিলেন, এই স্কিলটাকে ডেভেলপ করা, স্কুল লেভেল থেকেই যাতে স্কিলটাকে ডেভেলপ করা যায়, সেটা হচ্ছে স্বাস্থ্যজাত কিছু সাধারণ সামগ্রী থেকে আরম্ভ করে, এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সেই মানে সেখান থেকে কাঁচা যে হচ্ছে র মেটেরিয়াল যেটা বলে কাঁচা মাল, সেটাকে সংগ্রহ করে সেই লেভেলেই যাতে করা যায় সেই বিষয়টা একদম সঠিক। কিন্তু আমাদের হাতে সময় আর খুব বেশি নেই, সময় বলছে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তার আগে আমি যাব প্রফেসর বাগের কাছে। আজকের যে বাজেট আমাদের চোখের সামনে রয়েছে, তাতে করে যে সামাজিক ক্ষমতায়ন বা সোশ্যাল এম্পাওয়ারমেন্টের কথা যদি আমরা বলি, বা বিজনেস ডেভেলপমেন্ট, ব্যবসার উন্নয়ন, এ প্রসঙ্গে যদি কিছু বলেন। আমি একটা কথা না বললে আমার দায়িত্ব এড়িয়ে যাব, সেটা হচ্ছে একটা নতুন স্কিম এসছে, সেটাকে বলছে সাপোর্ট ফর দ্য ফার্স্ট টাইম এন্টারপ্রেনিয়ার। আচ্ছা। এবং তাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, এবং যাতে লোন আপ টু 2 crore 2 কোটি টাকা পর্যন্ত ওভার নেক্সট 5 years কোলাটারাল ফ্রি, অর্থাৎ বন্ধক না দিয়ে লোন পাওয়া যাবে, এটা একটা জায়গা। আরেকটা হচ্ছে মাইক্রো এন্টারপ্রাইজের তরুণ মুদ্রা লোন, সেটা 10 কোটি থেকে 20 কোটিতে এনহ্যান্সড হয়েছে। আচ্ছা। অতএব ব্যবসা সম্প্রচারের জন্য মানে বড় করার জন্য এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। অতএব আমার ধারণা যে গ্রামীণ যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যাতে নাকি তারা এই সুযোগটাকে ব্যবহার করতে পারে এবং নিজেকে সাহায্য করা, সঙ্গে সঙ্গে দেশকে সাহায্য করা, সব মিলিয়ে গোটা ভারতবর্ষের উন্নতি তখনই সম্ভব যখন গ্রামের অধিকাংশ মানুষ তাদের সক্ষম করতে সক্ষম হবে। একদম। অনুষ্ঠান শেষ করার আগে প্রফেসর নন্দী, আপনার কাছে জানতে চাইব, কৃষি অর্থনীতি বিষয়ক অধ্যাপক হিসেবে আপনি কৃষি ক্ষেত্রে বা গ্রাম উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বাজেট সম্পর্কিত কি বার্তা দেবেন? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মূল বিষয় হচ্ছে আমরা যদি বলি যে কত লোক কাজ পাচ্ছে, কত লোক ইনকাম করতে পারছে এবং কত দিন ইনকাম করতে পারছে, এই বিষয়টা কিন্তু সবটা হচ্ছে গিয়ে আমরা এখানে একটা জায়গায় বসে আমরা আলোচনা শেষ করতে পারবো না, কারণ এটা হচ্ছে গিয়ে তথ্য, কারণ তথ্য তো কথা বলে, তথ্যকে কথা বলাতে হয়, এবং সেই তথ্যকে কিভাবে কথা বলাতে হয় সেটা হচ্ছে কি আমরা অর্থনীতির ক্ষেত্রে অনেক সময় বলি, কিন্তু আমরা হিসাব করে যে যতটুকু যা বুঝেছি, আগামী দিনে যদি দুটি কেন্দ্র, আমাদের যে ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্য, এর যদি সামগ্রিকভাবে সমন্বয়ে যদি আমরা করতে পারি, তাহলে অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন যে ব্যবস্থাটা আছে
সেই ব্যবস্থাটাকে আরো জোরদার করা এবং জনমুখী করা, এইটাই হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিন্তু মানে সরকারগুলি যখন বাজেট তৈরি করেন তখন কিন্তু ভাবা দরকার। তবে এবারে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি রাজ্যগুলো কিন্তু একটা ইন্টারেস্ট ফ্রি লোন 1.5 লাখ crore ইন্টারেস্ট ফ্রি লোন পাচ্ছে প্রায় 50 বছরের জন্য। এইটা একটা ভালো দিক, সেটাকে যদি